নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আজ এ টু জেড হিস্ট্রি বাংলা চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আলোচনার বিষয় মুঘল অভিজাত কারা ছিলেন এবং মুঘল রাজ দরবারে অভিজাতদের গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে মোগল সাম্রাজ্যকে পতনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে বা এই প্রশ্নটি আলোচনা করতে গেলে দেখা যায় মুঘল অভিজাত কারা ছিলেন। খুব সংক্ষেপে বলতে গেলে মুঘল প্রশাসন ব্যবস্থায় যে সমস্ত ব্যক্তিগণ সম্রাটকে নানা পদে সহযোগিতা করতেন, সম্রাটকে নানা কাজে সহযোগিতা করতেন এবং মুঘল অভিজাত গোষ্ঠী বলতে বোঝায় মুঘল সম্রাটদেরকে যে সমস্ত ব্যক্তিবর্গ প্রশাসনের উচ্চ পদে অসীন থেকে নানা কাজে সহযোগিতা করতেন, তারাই মুঘল অভিজাত গোষ্ঠী নামে পরিচিত ছিল। এই মুঘল অভিজাতের মধ্যে গোষ্ঠীর মধ্যে কারা কারা ছিলেন? মুঘল অভিজাত গোষ্ঠীর মধ্যে ছিলেন মুঘল রাজ পরিবারের সম্রাটদের আত্মীয় পরিজন বর্গ। তারা বিভিন্ন উচ্চ পদে ছিলেন। সেটা আমরা আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব প্রমুখ শাসকদের সময়কালে লক্ষ্য করেছি যে সম্রাটদের পিতৃকুলের ব্যক্তিবর্গ, মাতৃকুলের ব্যক্তিবর্গ এবং বৈবাহিক সূত্রের ফলে শ্বশুরবাড়ির কুলেরও যেসব ব্যক্তিবর্গ ছিলেন তারা উচ্চ পদ লাভ করতেন এবং সম্রাটকে প্রশাসনে বিভিন্ন কাজে সাহায্য করতেন। এছাড়াও এই সম্রাটদের আত্মীয় পরিজন ছাড়াও অভিজাত পদে নিযুক্ত ছিলেন বা উচ্চ পদে নিযুক্ত ছিলেন ইরানি গোষ্ঠীর বেশ কিছু দক্ষ ব্যক্তি, যারা পারস্য, ইরাক এবং আফগানিস্তান প্রভৃতি স্থান থেকে এসেছিল। এরা ছিল ইরানি গোষ্ঠী। অপরদিকে তুরানি গোষ্ঠী বলে আর একটি গোষ্ঠী ছিল, যারা মুঘল অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। তারা তুর্কি প্রদেশ থেকে এসেছিলেন। এই ছিল মুঘল যুগের প্রাথমিক পর্যায়ে। এছাড়াও ভারতবর্ষের বেশ কিছু মুসলিম ছিলেন, যারা হিন্দুস্তানি গোষ্ঠী বা শেখজাদা নামে পরিচিত ছিলেন। এই ছিল মুঘল প্রশাসন ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে অভিজাত শ্রেণী বা গোষ্ঠী। কিন্তু মুঘল সম্রাট আকবরের সময়কালে এই অভিজাত গোষ্ঠীর সংখ্যা আরও কিছু বৃদ্ধি পায়। অর্থাৎ মুঘল সম্রাট আকবর তার মনসবদারি ব্যবস্থা চালু করার ফলে বেশ কিছু অন্যান্য বাইরের গোষ্ঠীদেরকে উচ্চ মনসবদার পদে নিযুক্ত করেছিলেন এবং তাদেরকে জায়গির প্রদান করেছিলেন। ফলে সেই সব গোষ্ঠীও মুঘল অভিজাত গোষ্ঠীতে সামিল হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য আমরা জানি রাজপুতরাও মুঘল প্রশাসনে অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। তাহলে আমরা কাদেরকে পেলাম? মুঘল পরিবারে আত্মীয় পরিজন, ইরানি গোষ্ঠীর মানুষজন, তুরানি গোষ্ঠীর মানুষজন এবং ভারতীয় মুসলিম যারা ছিলেন তারা অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। এরপরে আমরা মুঘল সম্রাট আকবরকে দেখি তিনি রাজপুতদেরকে অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছিলেন। এখন এই রাজপুত ছাড়াও মুঘল সম্রাট আকবর উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের যেসব অঞ্চলের কোনো শক্তিশালী নেতা
বা কোনো জাতি রয়েছে, সেই সব জাতির যারা প্রধান হতেন, সেনা প্রধান বা নেতা হতেন, সেই সব নেতাদেরকেও তিনি উচ্চ পদে, মনসবদারের উচ্চ পদ দিয়ে তাদেরকে অভিজাত গোষ্ঠীর সামিল করেছিলেন। ফলে দেখা যাচ্ছে মুঘল অভিজাত গোষ্ঠী শুধুমাত্র মুঘল আত্মীয় পরিবর্গই ছিল না, এর সঙ্গে ভারতবর্ষের ইরান থেকে আগত রাজপুত এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতা এবং ভারতীয় মুসলমানরাও ছিলেন এই অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সুতরাং এরা একদিকে যেমন অভিজাতর অন্তর্ভুক্ত হয়েছিলেন, এর পাশাপাশি এই সব ব্যক্তিবর্গ বিচার কার্য, শাসন কার্য পরিচালনা করা, যুদ্ধ পরিচালনা, রাজস্ব আদায়, চিঠিপত্র বিভাগ আদান প্রদানের উচ্চ গুরুত্বপূর্ণ পদগুলিতে এরা নিযুক্ত থাকতেন। ফলে এই সব অভিজাত গোষ্ঠী মুঘল প্রশাসন ব্যবস্থাকে তাদের দক্ষতা এবং কর্মগুণে শক্তিশালী করেনি, সর্বভারতীয় একটি সাম্রাজ্যে পরিণত করেছিলেন। এদের মধ্যে বেশ কিছু অভিজাতর গোষ্ঠীর নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আব্দুস রহমান, মোহাম্মদ খাঁ, সাদাউল্লাহ, মির্জুমলা, টোডরমল, বীরবল, ভগবান দাস। এই সব ব্যক্তিবর্গকে আমরা দেখে থাকি। তো এই সব ব্যক্তিবর্গ একটা সময় মুঘল প্রশাসনের থেকে মুঘল প্রশাসন ব্যবস্থাকে দারুণভাবে শক্তিশালী করেছিলেন। এখন এই যে মুঘল অভিজাত শ্রেণী, তারা কি সুবিধা মুঘল রাজদরবার থেকে লাভ করতেন আমরা জানি। এই সব মনসবদারি, এই সব অভিজাত গোষ্ঠীরা বিভিন্ন উচ্চ মনসবদারি পদে নিযুক্ত ছিলেন এবং সেই সব মনসবদারদেরকে তাদের বেতন, কখনো কখনো বেতনের পরিবর্তে বেতনের সম আয়ের ভূমি তাদেরকে প্রদান করা হতো। অর্থাৎ যেসব মনসবদার জমি পেতেন তাদেরকে সেই সমস্ত জমিকে জায়গির বলা হতো এবং সেই সব জায়গির থেকে তারা রাজস্ব আদায় করতেন এবং আদায় করে তাদের বেতন এবং তাদের অধীন যে সমস্ত সেনারা ছিল তাদের খরচাও এই জায়গির থেকে নেওয়া হতো। এইভাবে মুঘল প্রশাসন ব্যবস্থায় অভিজাত সম্প্রদায় গড়ে ওঠে এবং তারা নানা বিষয়ে তারা মত প্রকাশ করে এবং সুযোগ সুবিধা লাভ করে। এই জন্য স্যার যদুনাথ সরকার এই অভিজাত গোষ্ঠীকে মুঘল প্রশাসনের ইস্পাত কাঠামো বলে উল্লেখ করেছেন। এখন দেখা যাক এই অভিজাত সম্প্রদায়ের মধ্যে আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে মুঘল সাম্রাজ্যকে পতনের মধ্যে ঠেলে দিয়েছিল। তাহলে আমরা দেখলাম মুঘল সম্রাট আকবর এবং তার পরবর্তী যারা ছিলেন, জাহাঙ্গীর বলি, শাহজাহান বলি, আওরঙ্গজেব বলি, এই সময় শাসকদের সময়কালে এরা কম বেশি বিভিন্ন বিষয় নিয়েই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে এইসব অভিজাত গোষ্ঠী যেমন একদিকে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করা, যুদ্ধ ব্যবস্থা পরিচালনা করা, সেনা নিয়োগ করা এবং সেনাকে পরিচর্যা করা ইত্যাদির কাজ করতেন। তার পাশাপাশি অনেক সময় এই সমস্ত অভিজাত গোষ্ঠীরা সিংহাসনে সম্রাটের কোন পুত্র লাভ করবে তার জন্যেও তারা তাদের মত প্রকাশ করতেন। ফলে যে অভিজাত গোষ্ঠী বা যে ব্যক্তিবর্গ সমর্থন বেশি হতো সেই তখন সিংহাসনে বসত। তাহলে আমরা লক্ষ্য করেছি মুঘল যুবরাজদের সিংহাসনে বসতে অভিজাত গোষ্ঠীর একটি ভূমিকা ছিল, এই বিষয় নিয়ে সন্দেহ নেই। আমরা জাহাঙ্গীরের সময় সেই একই ঘটনা দেখলাম, শাহজাহানের সময়ও এই অভিজাত গোষ্ঠী এক একজন যুবরাজের পক্ষ নিয়ে তারা তাদের যুবরাজকে সিংহাসনে বসানোর চেষ্টা করেছিলেন। এবং এগুলো করলেও আমরা ঔরঙ্গজেবের আগে পর্যন্ত এই অভিজাত গোষ্ঠীকে দেখেছি মুঘল প্রশাসন ব্যবস্থার বিভিন্ন ভালো কাজের সঙ্গে নিযুক্ত হতে, কিন্তু আওরঙ্গজেবের সময়কালে আমরা অভিজাত গোষ্ঠীর এদের একটি ভিন্ন ভূমিকাকে লক্ষ্য করে থাকি। কারণ কি? কারণ আওরঙ্গজেবের সময়কালেও আমরা লক্ষ্য করি এখানে ইরানি গোষ্ঠী, তুরানি গোষ্ঠী, হিন্দুস্তানি গোষ্ঠী যেমন ছিল এবং তাদের প্রত্যেক গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য ছিল, রাজপুত গোষ্ঠী ছিল
এই সব গোষ্ঠীগুলি যেমন ছিল, তার পাশাপাশি মুঘল সম্রাট আকবর তিনি দক্ষিণ ভারত জয়ের পরিকল্পনা করেছিলেন, মারাঠা সাম্রাজ্য দখলের চিন্তা ভাবনা করেছিলেন। এই জন্যে তিনি তার সাম্রাজ্যে বেশ কিছু অভিজাত গোষ্ঠীর সংখ্যা বাড়িয়েছিলেন বা বেশ কিছু উচ্চ মনসবদারি পদ দক্ষিণী, বিশেষ করে বিজাপুর এবং গোলকুন্ডা যে দুটি রাজ্য তিনি জয় করেছিলেন, সেই সমস্ত দক্ষিণ ভারতীয় মুসলিমদেরকে তিনি বেশ কিছু মনসবদারি পদ দিয়ে তিনি দক্ষিণী নামে অভিজাত শ্রেণীর তৈরি করে, যা মুঘল প্রশাসনে বা মুঘল অভিজাত গোষ্ঠীর সামিল হয়। এছাড়াও তিনি মারাঠাদেরকে দমন করার জন্য বেশ কিছু মারাঠা ব্যক্তিকে উচ্চ মনসবদার পদে নিযুক্ত করেন, ফলে মারাঠারাও মুঘল অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। এইভাবে মুঘল অভিজাত শ্রেণীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। এই যে মুঘল অভিজাত শ্রেণীর একদিকে যেমন গড়ে উঠেছিল, এর যেমন সুবিধাও ছিল, সেই রকম এর বেশ কিছু অসুবিধাও ছিল। যেমন সম্রাট আকবর যখন অভিজাত শ্রেণীর জন্ম দিয়েছিলেন বা তৈরি করেছিলেন, এইভাবে বাড়াচ্ছিলেন, তখন আকবর উপলব্ধি করেছিলেন কোনো একটি অভিজাত গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠলে অন্য অভিজাত গোষ্ঠীকে দিয়ে সেই গোষ্ঠীকে দমন করতে মুঘল সম্রাট আকবরের সুবিধা হতো। অর্থাৎ তিনি অভিজাত গোষ্ঠীদের মধ্যে যে ব্যালেন্স বা ক্ষমতা নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি সুবিধা ছিল। তাই কোনো একটি অভিজাত গোষ্ঠী শক্তিশালী উঠলে অপর গোষ্ঠীগুলিকে দিয়ে সেই গোষ্ঠীকে দমন করতেও সুবিধা ছিল। এই সব কারণে মুঘল সম্রাট আকবর বিভিন্ন অভিজাত গোষ্ঠী তৈরি করেছিলেন। কিন্তু আওরঙ্গজেব দক্ষিণ ভারতের বিজাপুর এবং মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে এবং জয় করতে গিয়ে তিনিও বেশ কিছু দক্ষিণী এবং মারাঠাদেরকে অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছিলেন। এখন তাতে সমস্যা কী হয়েছিল? সমস্যা হয়ে গেছিল, মুঘল যুগে এই মনসবদারি পদ বা এই অভিজাত সংখ্যা বাড়ানো হলেও তাদেরকে তাদের বেতনের পরিবর্তে যে জমি দেওয়া হতো সেই জমির সংখ্যা কিন্তু বাড়েনি। অর্থাৎ মনসবদারি পদের সংখ্যা বেড়েছে, মনসবদারদের সংখ্যা বেড়েছে, কিন্তু মুঘল যুগে জমির পরিমাণ ছিল নির্দিষ্ট। ফলে এই সমস্ত মনসবদারদেরকে জমি দেওয়ার মতো বা মনসবদারদের বেতনের পরিবর্তে সম আয়ে জমি দেওয়ার মতো অবস্থা সেই সময় ছিল না। স্বাভাবিকভাবে যে সমস্ত জমিগুলি ছিল সেইগুলি দক্ষিণী অভিজাত শ্রেণীকেও প্রদান করা হয়েছিল এবং এর পাশাপাশি মারাঠা মনসবদারদেরকে বা অভিজাত শ্রেণীকেও এই সব জমিগুলি প্রদান করা হয়েছিল। স্বাভাবিকভাবে তাদেরকে প্রথম দিকে দক্ষিণ ভারতের যে সমস্ত জায়গাগুলি ছিল সেই সমস্ত দক্ষিণ ভারতের জায়গাগুলি প্রদান করা হয়েছিল। কিন্তু সেই দক্ষিণ ভারতীয় জায়গাগুলিতে যেহেতু ক্রমাগত ঔরঙ্গজেব দীর্ঘদিন যুদ্ধে লিপ্ত ছিলেন, সেই কারণে সেই জায়গার থেকে খুব বেশি পরিমাণে রাজস্ব আদায় সম্ভব হচ্ছিল না। এর জন্য এই সমস্ত দক্ষিণী মুসলিমদেরকে উত্তর ভারতীয় গঙ্গা দোয়াব অঞ্চলের বেশ কিছু জায়গির প্রদান করা হয়। এছাড়াও মারাঠাদেরকেও ঠিক একইভাবে উত্তর ভারতের বেশ কিছু জায়গির প্রদান করা হয়েছিল। এখন ঘটনা হচ্ছে, এই উত্তর ভারতের যে জায়গির গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে যে বৃহৎ অঞ্চল ছিল, যেখান থেকে প্রচুর পরিমাণে ভূমি রাজস্ব আদায় করত মনসবদাররা, সেইগুলি উত্তর ভারতীয় অধিকাংশ জায়গিরি ছিল ইরানি এবং তুরানি গোষ্ঠীর দখলে। এবং ইরানি এবং তুরানি গোষ্ঠীর মধ্যে ধর্মীয় মতাদর্শগত যথেষ্ট পার্থক্য ছিল। তার পাশাপাশি আওরঙ্গজেবের সময়কালে আমরা লক্ষ্য করি আওরঙ্গজেব ভারতীয় মুসলিমদেরকে খুব সন্দেহের চোখে দেখতেন এবং তাদেরকে শেখজাদা বলতেন। ফলে আওরঙ্গজেবের সময় হিন্দুস্তানি মুসলিম গোষ্ঠীর প্রভাব এবং প্রতিপত্তি অনেকটা কমে গেছিল। এই সময় উত্তর ভারতীয় যে জায়গির, সেই জায়গিরগুলি দক্ষিণ ভারতীয় মুসলিমদেরকে বা দক্ষিণী অভিজাত গোষ্ঠীদেরকে বা মারাঠাদেরকে কিছুটা প্রদান করা হলে ইরানি তুরানি গোষ্ঠীর নেতারা ক্ষুব্ধ হয়েছিলেন। তাই আওরঙ্গজেব এবং আওরঙ্গজেবের পরবর্তী সময়কালে উজির পদ এবং দেওয়ানের পদ কার দখলে থাকবে, অর্থাৎ এই জায়গির যেসব মনসবদার বন্টন করতেন সেই সব পদগুলি কাদের দখলে থাকবে, এইগুলোর জন্য ইরানি তুরানি গোষ্ঠীর নেতারা সব সময় চেষ্টা করতেন। শুধু ইরানি তুরানি গোষ্ঠী নয়, অন্যান্য গোষ্ঠীর নেতারাও চেষ্টা করছেন সেই সব পদগুলি যেন তাদের দখলে থেকে যায়।
ফলে শুধু তাই নয়, তারা শেষ দিকে আওরঙ্গজেবের সময়কালের শেষ দিকে আমরা দেখতে পাই তারা সম্রাটকেও নিয়ন্ত্রণ বা নিজের প্রভাবাধীন আনতে চায়। অর্থাৎ এক একটি গোষ্ঠী তারা অতিরিক্ত পরিমাণে সুযোগ সুবিধা লাভের জন্যে এবং উত্তর ভারতের ভালো জায়গির লাভের জন্যে তারা কিন্তু সম্রাটকে এবং এই সব পদগুলি নিজের দখলে আনার চেষ্টা করতেন। এর ফলে এই সব অভিজাত গোষ্ঠীগুলি এতদিন পর্যন্ত অভিজাতরা যেমন একসঙ্গে জোটবদ্ধভাবে দলবদ্ধভাবে মুঘল প্রশাসন ব্যবস্থাকে নানা বিষয় নিয়ে সহযোগিতা করে গেছে, কিন্তু আমরা এই পর্যায়ে দেখি তারা সহযোগিতার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে বা গোষ্ঠীগত স্বার্থে সংকীর্ণ চিন্তাকে মাথায় রেখে তারা একে একে সম্রাটকে নিয়ন্ত্রণ করতে শুরু করে বা অভিজাত এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর ভিতর বিরোধিতা চালিয়ে যায় এবং প্রয়োজনে তারা গুপ্ত হত্যাও শুরু করে। এইভাবে তারা জঘন্য কাজে লিপ্ত হয়। ফলে মুঘল প্রশাসন ব্যবস্থার উন্নতির পরিবর্তে মুঘল প্রশাসন ব্যবস্থা ধীরে ধীরে দুর্নীতির দিকে এগিয়ে যায়। এরকম একটা ঘটনা এই সময় চলেই আসছিল আওরঙ্গজেবের সময়কালে। এরপর আমরা দেখলাম আওরঙ্গজেবের মৃত্যু হলো 1707 সালে। এরপর মুঘল রাজ দরবারে সিংহাসনে কে বসবে এই নিয়ে তীব্র মতবিরোধ লক্ষ্য করা যায় এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তা অন্তর্দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। প্রত্যেক গোষ্ঠী চাইতো যে তাদের যে পছন্দের যুবরাজ সে যেন মুঘল সিংহাসনে বসে। তার কারণ কি ছিল? কারণ তারা চাইতো যে তাদের সমর্থক যুবরাজ যদি সিংহাসনে বসে তাহলে তারা সেই গোষ্ঠীকে প্রচুর পরিমাণে সম্পত্তি প্রদান করবে। শুধু তাই নয়, বিভিন্ন উচ্চ পদগুলি তাদের দখলে থেকে যাবে। ফলে তারা মুঘল প্রশাসনে সম্রাটের পাশাপাশি নিজের নানা সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তার জন্যে সিংহাসনে কোন যুবরাজ বসবে তার জন্য এক একটি গোষ্ঠী, ইরানি, তুরানি, হিন্দুস্তানি বিভিন্ন গোষ্ঠীগুলোকে লক্ষ্য করেছি, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই সময় আওরঙ্গজেবের পুত্র আজমের নেতৃত্বে সাদাত খাঁ ও জুলফিকার খাঁ নামে ইরানি গোষ্ঠীর নেতা সিংহাসনে বসানোর জন্য প্রয়াসী হয়ে ওঠে। তবে এই সময় তুরানি গোষ্ঠীর নেতা ছিল কিলিচ খাঁ ও আমিন খাঁ। এরাও ছিল। ফলে এই গোষ্ঠী এছাড়া হিন্দুস্তানি গোষ্ঠীর নেতারাও ছিল। প্রত্যেকের মধ্যে কিন্তু তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। এই অবস্থায় আমরা দেখি 1707 থেকে 1712 সাল পর্যন্ত বাহাদুর শাহ সিংহাসনে বসেন এবং এই সিংহাসনে বসে তিনি এই অভিজাতদের মধ্যে যে দলাদলি এবং এই বিরোধিতা সেটা কমানোর জন্য প্রত্যেক অভিজাত সম্প্রদায়কে তিনি বিশেষ মর্যাদায় ভূষিত করেন, সম্মানে ভূষিত করেন, নানা সুযোগ সুবিধা প্রদান করেন এবং তিনি এই অভিজাতদের মধ্যে দলাদলি কমানোর চেষ্টা করেন। কিন্তু দেখা যায় তার ফল বিপরীত হয়। অর্থাৎ এর মধ্যে ফলে অভিজাত গোষ্ঠীগুলি নিজেদের মধ্যে আরও গোষ্ঠীদ্বন্দ্ব তীব্রতর হতে শুরু করে। এই সময় শেষ দিকে আমরা দেখি বাহাদুর শাহ ইরানি গোষ্ঠীর নেতা জুলফিকার খাঁর প্রভাবাধীন হয়ে পড়েন। পরবর্তীকালে বাহাদুর শাহের মৃত্যু ঘটে এবং বাহাদুর শাহের মৃত্যুর পর সিংহাসনে কে বসবে এই নিয়ে পুনরায় আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। এই সময় জুলফিকার খাঁ জাহাঙ্গীর শাহকে সমর্থন করে, ফলে জাহাঙ্গীর শাহ সিংহাসনে বসেন। কিন্তু সিংহাসনে বসেন এই সময় তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন এবং তার আত্মীয় পরিবারবর্গকেও নানা উচ্চ পদ দিতে সক্ষম হন। ফলে এই সময় জুলফিকার খাঁর নেতৃত্বে আমরা লক্ষ্য করি তার আত্মীয় পরিজনরা অনেক উচ্চ পদ লাভ করেন। এতে কোকলাতাস খাঁ বলে একজন নেতা তিনি তীব্র বিরোধিতা শুরু করেন, কারণ ইতিপূর্বে কোকলাতাস খাঁ আশা রেখেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী পদে বসবেন বা উজির পদে বসবেন, কিন্তু সেটা হয়নি। ফলে তিনি এর তীব্র বিরোধিতা শুরু করেন। পরবর্তীকালে আমরা দেখি জাহাঙ্গীর শাহর মৃত্যুর পর আবার মুঘল প্রশাসনে কে বসবে তা নিয়ে বিরাট আভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয় অভিজাতদের মধ্যে। এই সময় হিন্দুস্তানি গোষ্ঠীর নেতা সৈয়দ আবদুল্লাহ খাঁ এবং সৈয়দ হুসেন আলী নেতৃত্বে ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এবং খুব সহজেই ফারুক শিয়ার এই হিন্দুস্তানি গোষ্ঠীর দুই ভাতার আর
অধীনে পুতুলে পরিণত হন এবং এই পুতুলে হওয়ার ফলে অভিজাতদের মধ্যে তীব্র বিরোধিতা চলতে শুরু করে। অবশেষে এই ভ্রাতৃদ্বয় সৈয়দ আবদুল্লাহ খাঁ এবং সৈয়দ হুসেন আলী, এই দুই ভ্রাতৃদ্বয় দেখা যাচ্ছে যে ফারুকশিয়ারকে হত্যা করেন এবং তারপরেও তার অনুগ্রহে আরও দুজন শাসক মুঘল সিংহাসনে বসে। কিন্তু এই ভ্রাতৃদ্বয়ের অত্যাচার যখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, তখন তুরানি গোষ্ঠীর নেতা নিজাম উল মুল্ক এর তীব্র বিরোধিতা করেন এবং তিনি বাধ্য হয়ে এই ভ্রাতৃদ্বয়কে হত্যা করে তিনি মুঘল প্রশাসন ব্যবস্থায় মোহাম্মদ শাহকে সিংহাসনে বসান এবং মোহাম্মদ শাহ সিংহাসনে বসলে এই সময় নিজাম উল মুল্কের ক্ষমতা এবং প্রতিপত্তি বৃদ্ধি হয়। কিন্তু খুব সহজেই নিজাম উল মুল্ক উপলব্ধি করেছিলেন যে মুঘল রাজ দরবারে টিকে থাকা খুব মুশকিল। তার জন্যে তিনি কি করেছিলেন, তিনি উত্তর ভারতের দিল্লি কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে গিয়ে তিনি দক্ষিণ ভারতে চলে যান এবং সেখানে নতুন একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এই রকম তাকে অনুসরণ করে আমরা দেখি মুঘল অভিজাত গোষ্ঠী বিভিন্ন প্রদেশে চলে গিয়ে তারা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এরকম আমরা হায়দ্রাবাদের ক্ষেত্রে দেখি, অযোধ্যার ক্ষেত্রে দেখি, মহীশূর, বিভিন্ন জায়গায় আমরা মহীশূরের ক্ষেত্রে দেখি স্বাধীন রাজ্যের উত্থান। বাংলার ক্ষেত্রেও পরবর্তীকালে একই অবস্থা লক্ষ্য করি। এইভাবে প্রত্যেক অঞ্চলে এর ফলে দেখা যাচ্ছে মুঘল প্রশাসন ব্যবস্থার মুঘলদের ভাঙ্গন তীব্রতর হয়ে যায়। এই অবস্থায় এই যে মুঘলদের অভিজাত গোষ্ঠীর মধ্যে আভ্যন্তরীণ দলাদলি এবং স্বার্থের জন্য লড়াই, এগুলি মুঘল প্রশাসন ব্যবস্থাকে শুধু দুর্বলই করেনি, এই দ্বন্দ্ব শুধুমাত্র মুঘল রাজপ্রাসাদের মধ্যেই বা রাজপ্রাসাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা ক্রমেই মুঘল রাজনীতি, মুঘল সামরিক বিভাগ, প্রশাসন বিভাগ এবং সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। এই সময় দেখা যায় বিভিন্ন যে মনসবদাররা ছিলেন তারাও দুর্নীতির সঙ্গে লিপ্ত হন। তাদের যে সেনা রাখতে হতো সেই সেনার মধ্যে কম সেনা রাখতেন, সেই সঙ্গে সঙ্গে অদক্ষ সেনা ও ঘোড়া সেনাবাহিনীতে রাখতে শুরু করেন এবং সম্রাটকে তারা ফাঁকি দিতে শুরু করেন। ফলে যুদ্ধক্ষেত্রে সম্রাটের সাফল্যতার পরিবর্তে ব্যর্থতায় পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, মুঘল প্রশাসন ব্যবস্থার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করি। এই সময় মনসবদাররা বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে উৎকোচ নিতে শুরু করেন। এইভাবে মুঘল প্রশাসন ব্যবস্থায় অভিজাতদের কলহ এবং দ্বন্দ্ব মুঘল প্রশাসন ব্যবস্থাকে পতনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই বলা যায় মুঘল অভিজাত শ্রেণী একদিকে যেমন মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে শক্তিশালী করে সর্বভারতীয় সাম্রাজ্য তৈরি করেছিল, কিন্তু আমরা শেষ দিকে লক্ষ্য করি এই মুঘল অভিজাত শ্রেণীর মধ্যে ব্যক্তিগত স্বার্থ এবং গোষ্ঠীগত স্বার্থের কারণে তারা কলহ, দ্বন্দ্ব এবং গুপ্ত হত্যা ইত্যাদি কাজে লিপ্ত হয়ে এবং মুঘল প্রশাসন ব্যবস্থাকে পতনের দিকে নিয়ে গেছিল।